যে বালিতে দাঁড়ালে মনে হয় নিরাপদ, সে বালি যদি আপনাকে ধীরে ধীরে গিলে খেতে শুরু করে তাহলে বাঁচবেন কিভাবে? আজকের মুভিটি কোনো সাধারণ মনস্টার স্টোরি নয়, এটা এক ভয়ঙ্কর সার্ভাইভাল হরর, যেখানে এক ভুল পা মানেই নিশ্চিত মৃত্যু। বন্ধুরা পার্টি করতে এসেছিল, কিন্তু সকালে উঠে বুঝলো তারা আটকে পড়েছে এমন এক জায়গায় যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। এই রহস্যময় বালির নিচে ঠিক কি লুকিয়ে আছে, কে বাঁচবে আর কে হারিয়ে যাবে চিরতরে, সব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। তো আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুতেই আমরা দেখি এক নির্জন সমুদ্র সৈকতে কয়েকজন তরুণ তরুণী পার্টি করছে। চারদিকে গান, হাসি আর উল্লাস, মদের নেশায় সবাই প্রায় বুঁদ হয়ে আছে। তাদের এই উন্মাদ মুহূর্তগুলো একজন ছেলে ক্যামেরায় রেকর্ড করছিল। কিছুক্ষণ পর দেখা যায় ভান্স আর গিলবার্ট বালির ভেতর থেকে আগুন জ্বালানোর জন্য বলের মতো দেখতে অদ্ভুত একটি জিনিস নিয়ে আসে। মিস সেটি দেখে বলে, এটা দিয়ে আগুন জ্বলবে না, আগুন জ্বালাতে হলে আমাদের কাঠ লাগবে। গিলবার্ট আর ভান্সকে এমন বোকার মতো কাজ করতে দেখে ক্যামেরাম্যান তাদের মজা করে ইডিয়েট বলে। এরপর দেখা যায় মির সুযোগ বুঝে কেলির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। বাইরে চান্দা জোনার কাঁধে মাথা রেখে তার গাড়ির পাশে ঘুমাচ্ছিল। তাদের পেছনে ভান্স আর তার গার্লফ্রেন্ড রনিও ঘুমিয়েছিল। মাসা একটি পিকনিক টেবিলের উপর অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল, আর গিলবার্ট নিজেকে আবিষ্কার করে একটি ময়লা ড্রামের ভেতরে আটকে থাকা অবস্থায়। কিন্তু আশ্চর্যের বিষয়, বাকিদের আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা সবাই নিখোঁজ। বারান্দায় দাঁড়িয়ে কেলি চারপাশে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। দেখে কয়েকজন বাদে প্রায় সবাই গায়েব, শুধু তাদের কিছু কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠিক তখনই ভান্স আর রনিও ঘুম থেকে জেগে ওঠে। চান্দা সঙ্গে সঙ্গে মাসাকে ডেকে তোলে এবং দ্রুত কাপড় পরতে বলে, কিন্তু ঘুম থেকে উঠেই মাসা হঠাৎ বমি করতে শুরু করে। এদিকে কেলির চোখে পড়ে একটু দূরে বালির ভেতরে একটি পাখি আটকে গেছে। অদৃশ্য কিছু যেন পাখিটিকে টেনে নিচ্ছে। মুহূর্তের মধ্যেই পাখিটি বালির ভেতরে তলিয়ে যায়। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। মাসা দুর্বল গলায় বলে সে অসুস্থ বোধ করছে। তখন অন্যরা তাকে আশ্বস্ত করে বলে, তুমি গাড়িতে এসে বসো, আমরা এখনই ফিরে যাচ্ছি। কেলি সঙ্গে সঙ্গে মাসাকে বালিতে নামতে নিষেধ করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মাসা বালিতে এক পা দিতেই তার পা অবিশ্বাস্যভাবে আটকে যায়। প্রথমে জোনা আর বাকিরা বিষয়টিকে ঠাট্টা হিসেবে নিলেও কয়েক সেকেন্ড পর তারা বুঝতে পারে ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। ভান্স তাকে বাঁচাতে এগিয়ে যেতে চাইলে কেলি তাকেও থামিয়ে দেয়, কিন্তু রনির বাধা উপেক্ষা করে ভান্স বালিতে নেমে মাসার দিকে এগোতে থাকে। হঠাৎ তার পায়ে যেন কিছু একটা পেঁচিয়ে ধরে, সে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। মির্স তাকে টেনে তুলতে ছুটে আসতে চাইলে কেলি তাকে জোর করে আটকে দেয়। এই সময় ভান্স আর রনি আতঙ্কে চিৎকার করতে থাকে। জোনাও সাহায্য করতে এগুতে চাইলে চান্দা তাকে থামিয়ে দেয়। শেষমেশে তারা গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদের গাড়িটি ওই মুহূর্তে স্টার্ট নিচ্ছিল না এবং পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর আমরা দেখি ভান্স ধীরে ধীরে বালির ভিতর তলিয়ে যাচ্ছে। কেলি আতঙ্কিত হয়ে মিটসকে বলে, দ্রুত একটি দড়ি আনো। মিটস তাড়াহুড়ো করে দড়ি সহ একটি লাইভ বোল্ট ভান্সের দিকে ছুঁড়ে মারে। সবাই তখন লক্ষ্য করে ভান্স মাথা তুলতে চেষ্টা করলেও তার দেহের চারপাশে অসংখ্য তন্তুর মতো কিছু বস্তু যেন তাকে টেনে বালির ভিতর নিয়ে যাচ্ছে। চোখের সামনে ভান্স ধীরে ধীরে বালির মধ্যে হারিয়ে যাচ্ছে। জোনা চিৎকার করে বলে, মনে হচ্ছে এটি চোরা বালি। রনি আতঙ্কিত কণ্ঠে বলে, না, এই বালি তাকে টেনে খেয়ে ফেলেছে। জোনা বলে, আমরা আসলেই বুঝতে পারছি না এটা কি। চান্দা তখন সাহায্যকারীদের কল করার জন্য জোনার কাছে ফোন চায়। জোনা তখন হতাশ হয়ে বলে, সবার ফোন গাড়ির ট্রাঙ্কে আছে, রুলস অনুযায়ী সেগুলো আগেই নিয়ে নেওয়া হয়েছিল। তাই সে মিটসকে গালাগালি করতে শুরু করে, কিন্তু মিস শান্তভাবে বলে, চিন্তা নেই, আমরা এখনো বেঁচে আছি, তাই চলো আমরা সবাই মিলে এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করি। চান্দাও এই পরিকল্পনায় সম্মতি জানায়। জোনা তখন গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলে কোনো লাভ হয় না। চান্দা চেক করে বলে, গাড়ির ব্যাটারি ডেড, এখানে কেউ না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই সময় কেলি বাড়ির কাছে নেমে যায় আর মিটস তাড়াতাড়ি তাকে আটকায়। কেলি বলে, কয়েক সেকেন্ড চুপ থাকো, সবাই একটু খেয়াল করো। কেলি যখন বালির কাছে হাত বাড়ায়, অসংখ্য সুতার মতো তন্তু বালির ভেতর থেকে বেরিয়ে আসে। আতঙ্কে সবাই পিছিয়ে যায়। ঠিক তখন গিলবার্ট জেগে ওঠে। সে ময়লা ড্রামের মধ্যে আটকে থাকার জন্য খুবই অস্বস্তি অনুভব করে, তাই সে ড্রাম থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই তাকে ড্রাম থেকে বের হতে নিষেধ করে। কিন্তু গিলবার্ট রেগে
চিৎকার করে বলে, আমাকে এই ড্রাম থেকে বের করো। কিছুক্ষণ পর সে ড্রাম থেকে 2 হাত বের করে এবং মির্সকে বলে, কি হয়েছে? মির্স বলে, এই বালিতে কিছু আছে, এগুলো আসলে চুলের মতো কিছু। আপাতত তুমি শক্ত হয়ে বসে থাকো। ফ্রান্স আর মার্শা মারা গিয়েছেন। কেলি সতর্ক করে বলে, আমরা এই বালি স্পর্শ করতে পারবো না। গিলবার্ট আবার অসহায় গলায় বলে, এই ড্রামে কিছু আছে, আমার খুব ব্যথা করছে। মনে হচ্ছে তোমরা আমার সঙ্গে মজা করছো। মির্স বলে, 2 ঘন্টা পর সাহায্যকারীরা আসবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরের দৃশ্যে দেখা যায় জোনা আর চান্দা চুপচাপ কথা বলছে। তাদের পেছনে রনি নিজের ব্যাগ থেকে একটি ডায়েরি বের করে নীরবে উল্টে পাল্টে দেখছিল। ঠিক সেই সময় গাড়ির চারপাশে বালির দিকেও দেখা যায় সুতার মতো তন্তুগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। অন্যদিকে কেলি মির্সকে জিজ্ঞেস করে, তুমি যে সাহায্যকারীর কথা বলেছিলে, ওরা কিভাবে আসবে? মির্স উত্তর দেয়, সাহায্যকারীর কথা বললে গিলবার্টের ওই ড্রামের ভেতরে বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে। এদিকে রনি তার মায়ের উদ্দেশ্যে ডায়েরিতে কিছু লিখতে থাকে। গিলবার্ট সহ সবাই দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ে। এই ফাঁকে কেলি একটি ম্যাচ বক্স খুঁজে পায় এবং সেটি চুপচাপ নিজের পকেটে রেখে দেয়। এরপর সে কেলিকে প্রশ্ন করে, গত রাতে আসলে কি হয়েছিল? কেলি তখন গম্ভীর গলায় বলে, আমরা কি করেছি সেটা আমরা জানি। আমি জানতে চাই এই বালির কি হলো। কাল রাতেও তো আমরা এখানেই হেঁটেছি, তাহলে হঠাৎ এমন কি হলো যে এই বালিতে সবাই নিশ্চিহ্ন হয়ে গেল? এদিকে গিলবার্ট রেগে উল্টাপাল্টা বকতে শুরু করে। রোদের তাপে সে আরো বিরক্ত হয়ে ওঠে। জোনা তখন কেলির দেওয়া সানলোশনটি তার দিকে ছুড়ে দেয়। গিলবার্ট সেটি নিয়ে গায়ে মারতে থাকে। ঠিক তখন কেলি একটু দূরে পড়ে থাকা একটি ভাঙা খোলসের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতে বলে। তখন গিলবার্ট বলে, কাল আমি আর ভান্স এটা এই বিচেই পেয়েছিলাম। কেলি গম্ভীরভাবে বলে, হতে পারে এটা কোনো মনস্টারের ডিম, আর যদি তাই হয় তাহলে সেটা এখনো এই বালির ভেতরেই আছে। যদি সত্যি এমন কিছু থেকে থাকে তাহলে সেটি এখন অনেক বড় হয়ে গিয়েছে। আতঙ্কে গিলবার্ট সেখান থেকে বেরিয়ে যেতে চায়। কেলি তখন বলে, এটা নিশ্চিত করার একটা উপায় আছে। সে কিছু খাবার ছুঁড়ে মারে, বোঝার চেষ্টা করে বস্তুটি কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে। এরপরও মির্স আরেকটি খাবার ছুঁড়ে দেয়, কিন্তু তাদের খাবারের সংকট থাকায় গিলবার্ট এতে রেগে যায়। তারপর একটি পাখি এসে সেটি খেতে শুরু করে, কিন্তু তাদের চোখের সামনে সেই পাখিটি হঠাৎ করে বালির ভেতরে তলিয়ে যায়। এই দৃশ্য দেখে গিলবার্ট ভয় পেয়ে যায় এবং বলে, আমরা সবাই মারা যাব। এখানে আসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। গিলবার্ট তখন মির্সকে অন্যদিকে চেষ্টা করতে বলে। মির্স খাবারটি অন্যদিকে ছুঁড়ে মারতেই সবাই অবাক হয়ে দেখে এবার খাবারটি আর বালির ভেতরে ডুবে যাচ্ছে না। এতে তারা বুঝতে পারে এখান দিয়ে বের হওয়ার একটা সম্ভাব্য পথ আছে। এই আবিষ্কারে সবাই কিছুটা খুশি হয়ে ওঠে, কিন্তু রনি সঙ্গে সঙ্গেই বলে, তাতে কি লাভ? আমরা সেখানে যাব কিভাবে? জোনা উত্তর দেয়, খুব বেশি দূর নয়, কোনো না কোনো উপায় আমাদের বের করতেই হবে। এ কথায় চান্দা আপত্তি জানায়। সে বলে, জায়গাটা অনেক দূরে, আমার মনে হয় কারো আসার জন্য অপেক্ষা করাই ভালো। রনি তখন বলে, এটা বসন্তের ছুটি, 2 সপ্তাহেও কেউ কারো খোঁজ নেবে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, তবুও কেউ আসছে না। আর দেখো, সব জিনিসপত্র পড়ে আছে, তাও কেউ খুঁজতে আসেনি। এ কথা শুনে রনি সহ সবাই মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর চান্দা নিষেধ সত্ত্বেও জোনা সাহস করে সার্ফবোর্ড গুলো বালির উপর বিছিয়ে নেয় ও তার উপর পা রাখে। আশ্চর্যের বিষয় হলো তার কিছুই হয় না। এতে সবার মনে নতুন করে আশা জাগে। জোনা যখন টেবিলের উপর পা রাখে, ঠিক তখনই পেছনের সার্ফবোর্ডটি হঠাৎ সরে যায়। বোর্ডটি আরো পিছিয়ে গেলে টেবিলে ভর দিয়ে থাকা অবস্থায় জোনার শরীর হেলে পড়ে। বালির ভেতর থেকে সুতার মতো তন্তুগুলো জোনার পেটের দিকে টানতে শুরু করে এবং কয়েকটি তন্তু তার পেট ভেদ করে ঢুকে যায়। প্রচন্ড কষ্টে জোনা কোনো মতে টেবিলের উপর উঠে আসে, কিন্তু সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে এবং সবাইকে বলে এটা জেলিফিশের মতো। সবাই জোনাকে সাহায্য করতে চাইলেও বাস্তবে তেমন কোনো উপায় ছিল না। রনি বলে উঠে, শুধু ছোঁয়াতেই এত ব্যথা হচ্ছে, তাহলে এটা ভীষণ বিষাক্ত। চান্দা তখন বলে, তোমার পেটটা দেখো। জোনা তাকিয়ে দেখে সেখানে তন্তুগুলো লেগেছিল, সেখানে ভয়ঙ্কর ক্ষত তৈরি হয়েছে। কেলির কথায় সে আবার টেবিলের উপর উঠে যায়, কিন্তু ক্ষত দেখার পরই সে হঠাৎ দুর্বল ও ক্লান্ত অনুভব করতে থাকে। কেলি তাকে শক্ত থাকতে বলে এবং বলে ব্যাগের ভেতরে কি কি আছে তা পরীক্ষা করতে। জোনা একটি ড্রিঙ্ক রনির দিকে ছুড়ে দেয়। রনি ও চান্দা সেটি পান করে।
সে গিলবার্টকেও একটি পানির বোতল দেয়, কিন্তু মির্স ও কেলির দিকে ড্রিঙ্ক ছুঁড়ে দেওয়ার সময় সেটি নিচে পড়ে যায়। ঠিক তখনই জোনার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়, ক্ষতগুলো ফেটে যেতে থাকে আর যন্ত্রণায় সে টেবিলের উপর শুয়ে পড়েন। এই সময় সবাই লক্ষ্য করে সার্ফবোর্ডগুলো নিজেরাই ধীরে ধীরে সরে যাচ্ছে। কেলি আতঙ্কিত কণ্ঠে বলে ওটা বসে বসে তার খাবারের জন্য অপেক্ষা করছে, শুধু ওই সীমানায় পার হতে পারলেই আমরা বাঁচব। ঠিক তখনই সে দেখে গাড়ির চাকায় তন্তুগুলো জড়িয়ে ধরার চেষ্টা করছে, অর্থাৎ রনি আর চান্দাও সেখানে বেশিক্ষণ নিরাপদ নয়। গিলবার্ট তখন ফোনের কথা মনে করিয়ে দেয়। মির্স বলে সব ফোন গাড়ির ট্রাঙ্কে আছে। অন্যদিকে রনি চাবি দিয়ে গাড়ির বাম্পার খোলার চেষ্টা করে, কিন্তু নিজের পা সরানোর মতো জায়গা সে পাচ্ছিল না। তোয়ালে ব্যবহার করে জায়গাটা একটু বড় করার চেষ্টা করা হয়, তবুও বাম্পার খোলা সম্ভব হয় না। কেলি মির্সকে দিয়ে একটি রেস্কিউ হুক আনায় এবং সেটি রনির হাতে দেয়, কিন্তু ততক্ষণে গাড়িটি বালির ভেতরে তন্তুগুলো টানে আরও একটু ডেবে যায়। অবশেষে রনি বাম্পারটি খুলতে সক্ষম হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার পা পিছলে যায়। বাম্পারটি হঠাৎ বন্ধ হয় আর তার হাত সেখানে আটকে যায়। এই সংকটময় মুহূর্তে অ্যালেক্স নামের এক বীজ টহলকারী গাড়ি নিয়ে সেখানে এসে পৌঁছায়। কেলি ও গিলবার্ট তাকে বালির ভয়াবহতার কথা জানিয়ে সাহায্য চাইলে লোকটি ধরে নেয় তারা নেশাগ্রস্ত হয়ে ভুলভাল বকছে। সে তাদের গাড়িতে বসে থাকতে বলে এবং ব্যাকআপের জন্য সিকিউরিটিতে কল করার পরামর্শ দেয়। এরপর সে জোনাকে টেবিলের উপর শুয়ে থাকতে দেখে নেশা জাতীয় কিছু আছে কিনা তা খুঁজতে গাড়ি থেকে নেমে আসেন। জোনার কাছে গিয়ে তার অবস্থা দেখে লোকটির মুখে অনুশোচনার ছাপ ফুটে ওঠেন। এরপর সে গিলবার্টের দিকে যায়। ওই সময় মির্স ফিসফিস করে কেলিকে বলে ওর কিছু হচ্ছে না কেন। তখন তারা বুঝতে পারে লোকটির পায়ে ভারী বুট থাকায় তন্তুগুলো তাকে সেভাবে টানতে পারছে না। গিলবার্টের গালে আঁকা অদ্ভুত চিত্র দেখে অ্যালেক্স হাসাহাসি শুরু করে। এরপর সে গিলবার্টকে বের করার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত ওজনের কারণে ব্যর্থ হয়। সে ঠাট্টা সুরে বলে 23 বছরের বীজ টহলদার জীবনে তোমার মতো বাজে অবস্থায় কাউকে কখনো দেখিনি। এরপর সে গাড়ির দিকে ফিরে রনি ও চান্দার অবস্থা জানতে চায়। চান্দা ও কেলি এতে ক্ষেপে গিয়ে তার সুপারভাইজারকে ডাকতে বলে। এই কথায় অ্যালেক্স রেগে যায় এবং তাদের দিকে ফিরে এসে বলে আমি এখানে সুপারভাইজার। কেলি ও মির্স তখন লক্ষ্য করে তার পায়ে থাকা জুতোই আসলে তাকে বালির হাত থেকে রক্ষা করছে, কিন্তু অ্যালেক্স তাদের সব কথা তুচ্ছ-তাচ্ছিল্য করে উড়িয়ে দেয়। সে কেলিকে নিচে নামতে নির্দেশ দিলে কেলি স্পষ্টভাবে অস্বীকার করেন। এতে অ্যালেক্স আরো ক্ষিপ্ত হয়ে তাকে নামানোর জন্য কোমরের পেপার স্প্রে বের করতে যায়। ঠিক সেই মুহূর্তে অসাবধানতায় তার হাত থেকে চাবিগুলো বালির উপর পড়ে যায়। কেলি নিষেধ উপেক্ষা করেই লোকটি বালির উপর পড়ে থাকা চাবিগুলো তুলতে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই তার হাত বালির মধ্যে আটকে যায়। সুতার মতো তন্তুগুলো মুহূর্তের মধ্যেই তার হাত শক্ত করে ধরে বালির ভেতরের দিকে টানতে শুরু করে, কিন্তু সে যখন হাত ছাড়ানোর চেষ্টা করে তখন বালির ভেতরে আটকে থাকা তার হাতের অংশ ছিঁড়ে যায়। চোখের পলকেই লোকটি সম্পূর্ণভাবে বালির ভেতরে তলিয়ে যায়। এদিকে রনির হাত গাড়ির বাম্পারে ভয়াবহভাবে আটকে ছিল। এই অবস্থায় মির্স সিদ্ধান্ত নেয় সে তোয়ালে আর স্যান্ডেল পায়ে জড়িয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবে। চান্দা তার দিকে একটি তোয়ালে ছুঁড়ে দেয়, কিন্তু দ্বিতীয় তোয়ালেটি ধরতে গিয়েই মির্সের নিচে থাকা কাঠের রেলিং ভেঙে যায়। সে সোজা বালির মধ্যে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই তন্তুগুলো তাকে জড়িয়ে ধরে এবং চোখের সামনে ছিঁড়ে খেয়ে ফেলে। কেলি আতঙ্কে দেখে ভাঙা কাঠের রেলিং এর অংশগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে। সে চান্দাকে সেগুলো ধরে রাখতে বলে এবং রেলিং এর বাকি অংশ নিজের দিক থেকে চান্দার দিকে ছুড়ে দেয়। চান্দা কোনো রকমে সেগুলো ধরে রাখে। এরপর কেলি লাইফগার্ড রুমের বারান্দা থেকে লাফ দিয়ে গাড়ির উপর উঠে পড়ে। সেখানে উঠেই সে রাগে চান্দাকে ঘুষি মারে তার বয়ফ্রেন্ডকে কেড়ে নেওয়ার জন্য। সে ড্রামের ভেতর আটকে থাকা গিলবার্টের শরীর বের করার চেষ্টা শুরু করে। এদিকে চান্দা ও কেলি মিলে রনির হাত বাম্পার থেকে ছাড়াতে সক্ষম হয়, কিন্তু রনির আঙ্গুলগুলো ভয়াবহভাবে জখম হয়ে যাওয়ায় সে যন্ত্রণা চিৎকার করতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় তারা ভাঙা রেলিংগুলো দিয়ে একটি অস্থায়ী ব্রিজ বানানোর প্রস্তুতি নিচ্ছে। চান্দা একটি রেলিং বালির উপর রেখে তাতে পা দেয়। এরপর আরেকটি রেলিং হাতে নিয়ে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। এগোতে এগোতে সে কেলিকে বলে কাল রাতে জোনা আর আমার মধ্যে কিছুই হয়নি, তাই আমি তোমার কাছে সরি বলবো না। এই সময় রনি বিরক্ত হয়ে বলে উঠে এই মুহূর্তে এসব নিয়ে কথা না বলাই ভালো। চান্দা শেষ পর্যন্ত জোনার কাছে পৌঁছে যায় এবং কেলিকে সেখানে আসতে বলে। কেলি রনিকে টেনে তুলতে চায়, কিন্তু রনি তার হাতের ক্ষত থেকে পড়ে যাওয়া রক্তের ফোঁটার কথা ভেবে কেলিকে আগে যেতে অনুরোধ করে। ঠিক তখনই গিলবার্ট ব্যথায় আর্তনাদ শুরু করে। সে জানায় তার পেটের কাছে ক্ষত হয়েছে এবং রক্তপাত হচ্ছে, কিন্তু কাপা গলায় সে বলে আমাকে নিয়ে চিন্তা করো না, তোমরা শুধু এখান থেকে বের হওয়ার চেষ্টা করো। কেলি, জোনা ও চান্দা
চান্দার কাছে পৌঁছে যায়। জোনা ভীত কণ্ঠে বলে, আমাকে ছেড়ে যেও না প্লিজ। কেলি দৃঢ়ভাবে উত্তর দেয়, তোমাকে ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। এদিকে রনি রেলিং এর উপর দিয়ে পার হতে শুরু করে। সে তাদের কাছাকাছি পৌঁছাতেই হাতের তীব্র ব্যথায় ভারসাম্য হারিয়ে বালির মধ্যে পড়ে যায়। কেলি সঙ্গে সঙ্গে তার চারপাশে পেপার স্প্রে ছিটিয়ে দেয়। রনি চিৎকার করে বলে, আমি এখনো ঠিক আছি। কিন্তু কেলি ও চান্দা যখনই তাকে তুলে ধরতে যায়, ঠিক তখনই বালির ভেতর থেকে তন্তুগুলো উঠে এসে রনিকে টেনে নিয়ে যায়। চোখের পলকে সে বালির নিচে তলিয়ে যায়। এ সময় গিলবার্টের ক্ষত থেকে গড়িয়ে পড়া রক্ত বালিতে পৌঁছালে তন্তুগুলো যেন সেই রক্তের স্বাদ পেতে শুরু করে। চান্দা তখন মিটসের পরিকল্পনা কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। কেলি তাকে বাধা দিতে চাইলেও চান্দা নিজের পায়ে তোয়ালে ও বিভিন্ন কাপড় জড়িয়ে নেয়। এদিকে তন্তুগুলো ড্রাম বেয়ে গড়িয়ে পড়া গিলবার্টের রক্ত শুষে নিতে থাকে। চান্দা সাহস করে বালিতে নেমে দৌড়ে গাড়িতে উঠে পড়ে। এতে কেলি ও গিলবার্ট দুজনেই কিছুটা স্বস্তি পায়। কিন্তু ঠিক তখনই গিলবার্টের ড্রামটি নড়তে শুরু করে। কিছুক্ষণ পর নাড়াচাড়া থেমে গেলে তারা ভাবে সব ঠিক হয়ে গেছে। হঠাৎ করে বালির ভেতর থেকে মনস্টারের বিশাল বাহুগুলো বেরিয়ে এসে ড্রামটি ভেদ করে গিলবার্টকে আঁকড়ে ধরে এবং মুহূর্তের মধ্যে তাকে বালির নিচে গ্রাস করে। এরপর হঠাৎ করেই মনস্টারটি একটি বিশাল বাহু চান্দার গাড়িটিকে নাড়াতে শুরু করে। ভারসাম্য হারিয়ে চান্দার পা পিছলে যায় এবং সে গাড়ির বাম্পারে পড়ে অজ্ঞান হয়ে যায়। এই পরিস্থিতিতে কেলি একা হয়ে পড়ে আর জোনাকে নিয়ে সেখানেই আটকে যায়। মুভির পরবর্তী অংশে দেখা যায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে। চারদিকে অন্ধকারে ঢেকে গেছে। রাত নেমে এসেছে। কেলি তখনও বারবার চান্দার নাম ধরে ডাকতে থাকে। কিছুক্ষণ পর চান্দার জ্ঞান ফেরে। সে উঠে বসে কেলিকে জানায়, আমি ঠিক আছি। এরপর সে গাড়ির ছাদের উপর একটি ওয়াটার ট্রাফট খুঁজে পায়। সেটি নিচে বালির উপর নামিয়ে দিয়ে নিজে তাতে চড়ে বসে। চান্দার সাহায্যে কেলি জোনাকে নিয়ে একে একে সেই ওয়াটার ট্রাফট ব্যবহার করে নিরাপদ জায়গা পার হয়। চান্দা ও জোনা দুজনেই গাড়ির উপর উঠে পড়ে। ঠিক সেই মুহূর্তেই বালি আবার নড়তে শুরু করে। ভারসাম্য হারিয়ে কেলি ওয়াটার ট্রাফটের উপর থেকে নিচে পড়ে যায়। বালির ভেতর থেকে প্রাণীটির একটি লম্বা বাহু বেরিয়ে আসে এবং কেলির দিকে ঝাঁপিয়ে পড়ে। কোনো মতে নিজেকে বাঁচিয়ে কেলি দ্রুত গাড়ির ছাদে উঠে পড়ে। সেখানে সে জ্বালানি তেলের একটি বোতল হাতে নিতেই মনস্টারটি তার লম্বা বাহু দিয়ে সেটিতে আঘাত করে নষ্ট করে দেয়। রাগে ফেটে পড়ে কেলি আরেকটি বোতল খুলে তেল ছড়িয়ে দেয় এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেই বিশাল বাহুটি আগুনে জ্বলতে শুরু করে। চান্দার কথায় কেলি দ্রুত গাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই মনস্টারটি তার আরো কয়েকটি বাহু দিয়ে গাড়িতে আক্রমণ চালাতে শুরু করে। কিছুক্ষণ পর অদ্ভুত প্রাণীটি হঠাৎ নীরব হয়ে যায়। এত সময় পার হয়ে গেলেও যখন কাউকে তাদের উদ্ধারে আসতে দেখা যায় না, তখন তারা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। অবশেষে ক্লান্ত শরীরে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হঠাৎ একজন সাঁতারু এসে গাড়ির জানালা টোকা দেয়। কেলি ও চান্দা তাকে দেখে হতভম্ব হয়ে যায়। কেলি ধীরে ধীরে গাড়ির দরজা খুলে বালির কাছে পা নামিয়ে দেয় এবং বুঝতে পারে ভয়ঙ্কর সেই জিনিসটি আর নেই। সে গাড়ি থেকে নেমে পড়ে। চান্দাও তার সঙ্গে নেমে আসে। দুজনেই ধীরে ধীরে সেখান থেকে সরে যেতে শুরু করে। এই সময় দেখা যায় পুরো এলাকাতেই বালু কিছুটা ডেবে গেছে, যেন সেখানে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এদিকে সেই সাঁতারু গাড়ির ভেতরে তাকিয়ে দেখে জোনা আগের রাতেই তার পেটের ক্ষত থেকে ছড়িয়ে পড়া বিষক্রিয়ার কারণে মারা গেছে। এরপর আমরা চূড়ান্ত সত্যতা জানতে পারি। মনস্টারটি আসলে ছিল একটি বিশাল আকৃতির জেলিফিশ, যা পানির নিচ দিয়ে শহরের নতুন একটি সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছিল। আর পার্টিজাতে হান্স আর গিলবার্ট যে চটচটি বলটি বালির মধ্য থেকে এনেছিল, ওটাই ছিল সেই জেলিফিশের ডিম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অবিশ্বাস্য ও ভয়ঙ্কর গল্পটি? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো মুভির অবিশ্বাস্য গল্প নিয়ে।